স্বীকারোক্তি কোনো ফৌজদারি মামলার আসামি তার কৃত অপরাধ স্বীকার করে যে বিবৃতি প্রদান করে তাকে বলা হয় স্বীকারোক্তি। ইংরেজিতে এটাকে কনফেশন বলা হয়। সাক্ষ্য আইনে স্বীকারোক্তির কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে সাক্ষ্য আইনে 24, 25 ও 26 ধারায় স্বীকারোক্তির প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। অপরাধ স্বীকারের প্রকৃতির উপর ভিত্তি করে স্বীকারোক্তিকে দুভাগে ভাগ করা হয়: ইনকালপেটরি কনফেশনাল স্টেটমেন্ট ও এক্সকালপেটরি কনফেশনাল স্টেটমেন্ট। আসামি নিজেকে অপরাধের সাথে জড়িয়ে কোনো দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতি প্রদান করলে তাকে ইনকালপেটরি কনফেশনাল স্টেটমেন্ট বলা হয়। আর আসামি নিজেকে অপরাধের সাথে না জড়িয়ে অন্য কোনো ব্যক্তিকে অপরাধের সাথে জড়িয়ে কোনো দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতি প্রদান করলে তাকে এক্সকালপেটরি কনফেশনাল স্টেটমেন্ট বলা হয়। অপরাধ স্বীকারের পরিস্থিতি বিবেচনায় স্বীকারোক্তিকে 3 ভাগে বিভক্ত করা হয়। বিচারিক স্বীকারোক্তি: আসামি তার দোষ স্বীকারমূলক বিবৃতি যদি কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রদান করে তবে তাকে বিচারিক স্বীকারোক্তি বলা হয়। বিচার বহির্ভূত বা এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি: স্বীকারোক্তি যদি অন্য কোনো ব্যক্তির নিকট প্রদান করা হয় তবে তাকে বলা হয় বিচার বহির্ভূত স্বীকারোক্তি। প্রত্যাহত স্বীকারোক্তি: আসামি প্রথমে বিচারিক বা বিচার বহির্ভূত স্বীকারোক্তি করার পর পরবর্তীতে তার পূর্বের স্বীকারোক্তি আদালতে অস্বীকার করেছে, এটাকে বলা হয় প্রত্যাহত স্বীকারোক্তি। স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য: সাক্ষ্য আইনের 17 ধারার ভাষ্যমতে আদালতের সামনে কোনো মামলার ব্যাপারে সাক্ষ্য হিসেবে কোনো ব্যক্তির মৌখিক বা লিখিত যে কোনো বিবৃতি স্বীকৃতি। অন্যদিকে স্বীকারোক্তির ব্যাপারে সাক্ষ্য আইনে সরাসরি কোনো সংজ্ঞা প্রদান করা না হলেও স্বীকারোক্তি বলতে শুধুমাত্র অপরাধের স্বীকারমূলক বিবৃতিকেই বোঝায়, অন্য কোনো বিবৃতিকে নয়। আবার স্বীকৃতির ক্ষেত্রে দেখা যায় এটা দেয়ানি বা ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু স্বীকারোক্তি শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। সে কারণে বলা হয় সকল স্বীকারোক্তিই স্বীকৃতি, তবে সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়।